আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি সায়েম খন্দকার হাসিব ভাই। আ তো আপনারা যারা আমাদের আগের পর্বটা আ দেখছেন তারা তো অলরেডি জানেন যে আমাদের আগের পর্বটা ছিল ব্রিটিশ বাঙালিদের আ ডিভোর্স এর যে কারণগুলা মূলত যেসব কারণে এখানে ব্রিটিশ বাঙালিদের মধ্যে ডিভোর্স হচ্ছে সেই বিষয়গুলাকে আমরা মেইন আ বিষয়গুলো আরকি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আ ডিভোর্স পরবর্তী যে জটিলতা সেই বিষয়গুলাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো উম আমি আমাদের আজকের অতিথি সায়েম খন্দকার হাসিব ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাঙালি গল্প উইথ নুরুন নবী চ্যানেলে। তো হাসিব ভাই আপনি আপনার আ আলোচনা শুরু করেন। ধন্যবাদ নুরনবী এবং সে সাথে ধন্যবাদ যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে এবং যারা আমাদেরকে পরেও দেখবেন। আ আসলে মানে ডিভোর্স এবং ডিভোর্স পরবর্তী যে জটিলতা সেটাকে আমরা মোটা দাগে ২ ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বাচ্চাদের আ মানে চাইল্ড কন্ট্যাক্ট এবং চাইল্ড অ্যারেঞ্জমেন্ট বাচ্চারা কোথায় থাকবে, তা বাচ্চাদের কিভাবে বাবা-মা দেখবে সেইটা একটা। আরেকটা হচ্ছে যে ইউকের পার্সপেক্টিভ থেকে ডিভোর্সের পরে অ্যা ম্যাট্রিমোনিয়াল যে প্রপার্টি অ্যা যে সম্পদগুলা ছিল, যেগুলা বিবাহের পুরো সময় জুড়েই স্বামী-স্ত্রী দুজনেই accumulate করছে, সেগুলা কিভাবে ডিস্ট্রিবিউট হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে। তো এখন যেই সমস্যাটা হয়, যারা আমরা বাংলাদেশ থেকে আসি, আমরা অনেকে হয়তো ধরে নেই যে ডিভোর্স হলে কি হবে? যেমন আমাদের দেশে বা ইসলামে কিন্তু ডিভোর্সের consequence টা মানে খুব বেশি হয়তো আ মানে হাই হয় না। বিশেষ করে অ্যাসেট ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে। কিন্তু আ ইংলিশ লতে বিশেষ করে বা ওয়েসটার্ন লিগ্যাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে ডিভোর্সের পরবর্তীতে পার্টিদের যে সম্পদ সেটা যখন ভাগাভাগি হয়, সেটা কিন্তু একটা খুবই ইম্পোর্টেন্ট জায়গা এবং এই ভাগাভাগির ক্ষেত্রে অ্যা আমরা যেরকম ভাবি এশিয়ান দৃষ্টিকোণ থেকে সেরকম কিন্তু হয় না। এটা কিন্তু একটু অন্যভাবে হয়। তো আমি ১ম এ যদি শুরু করি বাচ্চাদের যে অ্যারেঞ্জমেন্ট সেই ব্যাপারে। যেমন আমাদের দেশে যেটা হয় যে ডিভোর্সের পর জেনারেলি পার্টিরা স্বামী-স্ত্রী তারা ঠিক করে নেয় যে বাচ্চারা কার সাথে থাকবে। আ যেটা নরমালি হয় যে বাবাই তার বাচ্চাদেরকে নিয়ে যান। মা তখন একা চলে গিয়ে আরেকটা বিয়ে করেন। কিন্তু এই দেশে জেনারেলি যেটা হয় আ মাই হয় বাচ্চার প্রাইমারি ক্যাডার। যেখানে বাচ্চারা ছোট বা আন্ডার 18 বাবা শুধু আ ওদেরকে দেখবে আরকি সাপ্তাহিক বেসিসে বা মাসিক বেসিসে অথবা হয়তো সপ্তাহে ১ দিন বাবা তার বাসায় নিয়ে আসবে। এরকম বেসিসে হয়। এখন সমস্যা যেটা হয়, যে সমস্ত ক্ষেত্রে ডিভোর্স হয়, প্রত্যেক ক্ষেত্রেই অবধারিতভাবেই অ্যা মায়েরা একটা বিষয় নিয়ে আসে যে এখানে ডোমেস্টিক অ্যাবিউজ আছে। তো বাচ্চা দেখাটা কিন্তু এদেশে অত সহজ হয় না। মানে স্বামী চাইলেই তার বাচ্চাকে দেখতে পারে না। যদি স্ত্রী আ না দেখান। স্ত্রী বলতে পারেন যে, "আমি বাচ্চাদেরকে তোমাকে দেখতে দিব না। তুমি যদি চাও তুমি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসো।" তখন তাকে কোর্টে একটা ফরমাল অ্যাপ্লিকেশন করতে হয়। এবং এই যে বাচ্চা দেখার জন্য যে অ্যাপ্লিকেশন এবং যে কোর্ট প্রসিডিংস এটা কিন্তু খুবই জটিল এখানে। এবং এটা অনেক সময় সাপেক্ষ। এখানে ৬-৭ টা হিয়ারিং হয় এবং সব মিলিয়ে ১ বছর ১.৫ বছর সময় লাগে শেষ পর্যন্ত যেতে। জটিল আবার তো ফাইন্যান্সিয়ালি তো ক ক মানে একটা কষ্টের ব্যাপার আছে। হ্যাঁ, এবং ভেরি ইন্টারেস্টিং আ যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই বলে তারা ডোমেস্টিক অ্যাবিউজ এর শিকার। ডোমেস্টিক অ্যাবিউজ এর ভিকটিম হিসাবে মহিলারা কিন্তু অবধারিতভাবেই এখানকার লিগ্যাল এইড মানে গভর্নমেন্টের ফান্ড থেকে তার কেসের জন্য টাকাগুলা পায়। মানে তার কেস যে সলিসিটর করে তারা গভর্নমেন্ট থেকেই ওদের বিলটা নিয়ে নেয়। অতএব ওয়াইফের ক্ষেত্রে কিন্তু কোর্টের যে খরচটা এইটা নিয়ে তার ওয়ারি করার কিছু থাকে না। সে কিন্তু খুব একটা ভালো পজিশনে থাকে। অন দ্যা আদার হ্যান্ড হাসব্যান্ডকে কিন্তু এই পুরো ১.৫ বছরের যে সময় জুড়ে কোর্ট প্রসিডিংস এর যে খরচ, যেটা অনেক সময় ১০-১২,০০০ ৳১৫,০০০ পর্যন্ত হয়ে যায়। তার পুরোটাই কিন্তু হাসব্যান্ডকে বিয়ার করতে হয়। সো এইটা একটা অ্যাসপেক্ট। আর যেটা আমি বললাম যে যখনই বাচ্চা দেখানোর যে অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশনের পরে
ওয়াইফ যদি বলে যে এখানে ডোমেস্টিক অ্যাবিউজ আছে, তখনই এখানে ফ্যামিলি কোর্ট একটা প্রোটোকল আছে। এটা কোর্টের ডিউটি হয়ে যায় যে আসলে কি ধরনের অ্যাবিউজ হয়েছে সেটা কোর্ট বুঝতে চায়। এবং এই বুঝতে গেলে কিন্তু আরো ৩-৪টা হিয়ারিং বাড়ে। কোর্ট বলে যে তোমাদের যে অ্যালিগেশন আছে মাকে বলে বা স্ত্রীকে বলে যে তুমি সেগুলাকে পয়েন্ট বেসিসে নিয়ে আসো যে কখন, কোন দিন, কোনটা হইছে এবং পার্টিকুলারাইজ করো যেগুলা কিভাবে হইছে। এবং হয়তো ৭টা, ৮টা, ১০টা অ্যালিগেশন নিয়ে আসে। সেখানে হয়তো ফিজিক্যাল অ্যাবিউজ থাকে, মেন্টাল অ্যাবিউজ থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ থাকে। অনেক সময় আম সেক্সুয়াল অ্যাবিউজ বা রেইপ অ্যালিগেশন নিয়ে আসে। কারণ এদেশের আইনে কিন্তু মেরিটাল রেপটাও স্বীকৃত। ওয়াইফ কিন্তু বলতে পারে যে ম্যারেজের সময়েও সে আমাকে রেপ করছে। আমি আসলে ইচ্ছুক ছিলাম না। সো এই পুরো জিনিসগুলা কিন্তু সে নিয়ে আসতে পারে কোর্টে অ্যাবিউজ হিসাবে। যখনই নিয়ে আসবে কোর্ট তাকে বলবে তুমি এগুলাকে পার্টিকুলারাইজ করে দাও। আবার হাসব্যান্ডকে বলবে যে তুমি এগুলার রেসপন্স সেরকম পার্টিকুলারাইজ আকারে দাও যে কখন তুমি কেন এটাকে ইয়ে করো, কি বলে যে অস্বীকার করো, ডিনাই করো এবং তোমার কি কারণ বা তোমার ভার্সন অফ ইভেন্টস গুলা কি কি সেটা কোর্টকে দাও। এইটা দেওয়ার পরে কোর্ট একটা ফ্যাক্ট ফাইন্ডিংস হিয়ারিং করে। সো এটা নরমালি ৩ থেকে ৫ দিন ব্যাপী বিশাল ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হয়। এবং ওই সেখানে হচ্ছে যে হাসব্যান্ড এবং ওয়াইফ দুজনে তাদের সাক্ষী প্রমাণ দেয় এবং সেখানে জেরা হয়। হাসব্যান্ডের যে লয়ার সে ওয়াইফকে জেরা করে, ওয়াইফের যে লয়ার সে হাসব্যান্ডকে জেরা করে এবং সমস্ত বিষয়গুলা জেরা জবানবন্দির পরে তারপরে কোর্ট একটা সিদ্ধান্ত আসে যে এখানে আসলে ডোমেস্টিক কতটুকু হয়েছে? অ্যাবিউজ হলো কিনা, হইলে কতটুকু হয়েছে বা কোন হুম, কোন পয়েন্টে বা কোন কোন অ্যালিগেশনে আসলে ডোমেস্টিক অ্যাবিউজটা প্রুভ হয়েছে আর কোন কোন অ্যালিগেশনে প্রুভ হয় নাই সেটা কোর্ট বলে। হুম। তো এখন মুশকিল যেটা হয় যখনই ডোমেস্টিক অ্যাবিউজের অন্তত ৩-৪টা যদি ওয়াইফ প্রুফ করতে পারে, তখন কিন্তু আর হাসব্যান্ড চাইলে সরাসরি বাচ্চাকে দেখতে পারে না। তখন কোর্ট থেকে বলা হয় যে তুমি একটা কোর্স করো। এটাকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স পারপেট্রেটরস প্রোগ্রাম, ডিভিপিপি। হুম। এরকম একটা কোর্স করতে হয় ৬ মাসের জন্য। তো এই কোর্সে ওদেরকে শিখানো হয় যে কিভাবে তার স্পাউসকে রেসপেক্ট করতে হবে, কিভাবে তার অ্যাঙ্গারটাকে ম্যানেজমেন্ট করতে হবে, হুম। কিভাবে ফিউচারে সে আরো বেশি রিজনেবল ওয়েতে তার পার্টনারের সাথে ডিল করবে। এই বিষয়গুলো তাকে শেখানো হয় এটা কি এবং ফ্রি নাকি টাকা দিতে হয়? এইটা ফ্রি। আচ্ছা। এটা এটা এখানকার গভর্নমেন্টের সিস্টেমে আছে, এটা ফ্রি। কিন্তু মুসিবত হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং। ধরো একজন হাসব্যান্ড আসলে কোনো অ্যাবিউজ করে নাই। হুম, কিন্তু কোর্টে গিয়ে জেরার মুখে হয়তো সে ভালোমতো আনসার করতে পারে নাই। অথবা জাজটা একটু বায়াস ছিল মায়ের পক্ষে। তখন হয় কি যে কোর্টে প্রমাণ হয়ে যায় যে তার আসলে ২-৩ দোষ আছে। জায়গাতে সে অ্যাবিউজ করছে। হুম, অথচ ইন রিয়ালিটি সে হয়তো অ্যাবিউজ করে নাই। এইটা হুম। আমাদের একটু বলা দরকার আমাদের অডিয়েন্সকে যে আমরা অনেক সময় মনে করি যে কোর্টে বুঝি সত্য নির্ধারিত হয়। আসলে কোর্টে কখনোই সত্য নির্ধারিত হয় না। কোর্টে নির্ধারিত হয় যে কোর্টের সামনে যে এভিডেন্স গুলো আছে, হুম। কোর্টের সামনে যে ডকুমেন্টস গুলো আছে, কোর্টের সামনে পার্টিরা যে জেরার মুখে প্রশ্ন উত্তর দিল, সেগুলোর উপর বেস করে কোর্টের কাছে মনে হয় যে কোনটা আসলে মোর ক্রেডিবল, ওই কোনটা পয়েন্ট বেশি অফ টাইমে বিশ্বাসযোগ্য। প্রেজেন্টেশন তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে ২ জনের কথার মধ্যে কোনটা বেশি বিশ্বাসযোগ্য। হুম। এটাই হচ্ছে কোর্টের একমাত্র দেখার বিষয়। কোর্ট দেখবে না যে এখানে সত্য আসলে কি। তো আর এইটা কোর্টের পক্ষে আরেকটা তো মানুষের মনের ভিতরে ঢুকাও সম্ভব না। হ্যাঁ, এবং এইটা আমি একটা জিনিস বলি, এইটা এদেশের যে সিস্টেম এটাকে আমরা বলি অ্যাডভার্সারিয়াল সিস্টেম। মানে হচ্ছে ২ পক্ষ ফাইট করবে, কোর্ট হবে অ্যাজ এ রেফারি, ফাইটটা দেখে সে সিদ্ধান্ত করবে যে কার ফাইটটা আসলে মোর স্ট্রং ফাইট। হুম। ইন টার্মস অফ এভিডেন্স, ইন টার্মস অফ আর্গুমেন্ট সাবমিশন এটা। এটা কিন্তু ইনকুইজিটিভ স্টাইলের কোনো আবার অ্যা এরকমও তো হইতে পারে যে মনে করেন যে মানি লয়ারের দিক থেকে ধরেন উম যে মানে ওয়াইফের লয়ারটা খুব স্ট্রং বা তার এক্সপেরিয়েন্স ভালো, সে ভালোভাবে প্রেজেন্ট করলো কেসটা। হাসব্যান্ডের তো টাকা দিয়ে এক আইনজীবী নিতে হইতেছে। সে তারটা তো ফ্রি না। তো সে তো হয়তো টাকা বাঁচানোর জন্য এমন হইতে পারে যে সে একটু কম টাকার কাউরে খুঁজলো যে আসলে ভালো করে প্রেজেন্ট করতে পারল না। ওটা তো একটা ফ্যাক্টর, ঠিক না? গুড পয়েন্ট। হ্যাঁ, এটাও হয়। এটাও একটা খুব বড় ফ্যাক্টর হয়। তো এজন্য আসলে মানে আমরা যেটা বলি যে হ্যাঁ, ইউকে এবং ওয়েস্টার্ন জুডিশিয়াল সিস্টেমটা ফেয়ার। এখানে কোনো বায়াসনেস হয় না। এখানে কোনো টাকা দিয়ে বিচার কেনা যায় না। এখানে যার হচ্ছে যে আর্গুমেন্ট, এভিডেন্স শক্ত সেই জিতে।
কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক ক্ষেত্রে আসলে সত্য এখানে জিতে। কারণ অ্যাডভার্সারিয়াল সিস্টেমের কাহিনী হচ্ছে এটা যে এখানে দুই পক্ষ ফাইট করবে, ফেয়ার ফাইট হবে, যারটাকে কোর্টের কাছে মোর ক্রেডিবল মনে হবে তারটাই উইন করবে। হুম, সো এইটা একটা ব্যাপার। আমরা ছিলাম আসলে যেখানে আমরা বলতেছিলাম যে যদি কোর্টে প্রমাণিত হয় যে হাজব্যান্ড অ্যাবিউজ করছে অন্তত ২-৩টা ইভেন্টে, তখন তাকে কোর্ট এই কোর্সটা দেয়। তো মুশকিল হচ্ছে দেখা যাচ্ছে আসলে কোনো অ্যাবিউজ সে করে নাই ইন হুম। রিয়ালিটি। কিন্তু কোর্টের কাছে প্রমাণিত হয়ে গেছে যে সে অলরেডি এরপর তাকে অ্যাবিউজ কোর্সটা করছে। করতে হচ্ছে এবং ৬ এখন মাস তাকে ওয়েট করা কোর্স করা লাগতেছে। লাগতেছে। এখন তাকে কোর্সে বারবার এটা বলা হচ্ছে যে তুমি আসলে অ্যাবিউজ করছো। হুম, তোমাকে এখন এটা বুঝতে হবে এবং তোমাকে ফিউচারে অ্যাঙ্গার ম্যানেজ করতে হবে। তোমাকে ফিউচারে কিভাবে পার্টনারের সাথে রেসপেক্টেবল ওয়েতে ডিল করতে হয় সেটা বুঝতে হবে। তখন তার জন্য এটা খুব একটা পেইনফুল বিষয় হয়ে যায়। হুম, অনেক সময় সেটা মানতে পারে না। না মানলে কিন্তু সে আর কখনো বাচ্চার কন্টাক্ট পাবে না। তখন তাকে হুম। যদি সে ইভেন অ্যাবিউজ নাও করে, এটা মেনে নিতে হবে। তারপরেও এগুলাকে মেনে নিতে হয় যে আমি অ্যাবিউজ করছি। আমি খুবই দুঃখিত। আমি ফিউচারে সংশোধিত আর হব। তা না হলে তো সে তার বাচ্চাকে দেখতে বাচ্চা পারতেছে না। দেখতে পারবে না। ভেরি ইন্টারেস্টিং এই জায়গাটা। হুম, মানে আমার এক্সপেরিয়েন্স হুম, থেকে আরকি। তো এই কোর্স করার পরে যখন ওখান থেকে ওরা সার্টিফাই করে যে না সে এখন আগের চেয়ে ভালো হয়ে গেছে। সে তার ভুল বুঝতে পারছে। সে ফিউচারে পার্টনারকে রেসপেক্টফুলি ডিল করতে পারবে। তখন তারা বলে যে হ্যাঁ, সে এখন বাচ্চা দেখতে পারবে। হুম, কিন্তু সেটাই শেষ না। ১ম এ তারা শুরু করে হচ্ছে একটা ইনডাইরেক্ট ওয়েতে বাচ্চা দেখা। হয়তো ফোন করলো বাচ্চাকে ভিডিও ফোনের মধ্য দিয়ে বা একটা কার্ড পাঠালো। এভাবে হয়তো ২ মাস গেল। তারপরে হয়তো কনট্যাক্ট সেন্টারে হুম, যেখানে মানুষজন থাকে, সুপারভাইজড কনট্যাক্ট বলে এখানে। হুম, সেখানে বাচ্চাকে মা নিয়ে যাবে, বাবা সেই কনট্যাক্ট সেন্টারে যাবে। সেখানে কনট্যাক্ট সেন্টার লোকেরা দেখবে যে কিভাবে বাবা তার বাচ্চার সাথে ইন্টারেক্ট করতেছে। হুম, এভাবে হয়তো আরো ২ মাস যাবে। তো তারপরে সেখান থেকে রিপোর্ট দিবে কনট্যাক্ট সেন্টার। যদি রিপোর্টটা ভালো হয়, তারপরে হচ্ছে কনট্যাক্ট সেন্টারের বাইরে শপিং সেন্টারে বা বাইরে কোথাও তারা মিট করতে পারবে। বাবা এবং হুম। বাচ্চারা। এবং হয়তো এরপরে কোনো এক সময় চাইলে বাবা তার বাচ্চাকে বাসায় নিয়ে আসতে পারবে। ১ দিনের জন্য, ২ দিনের জন্য। মানে শুরুটা আসলে পেইনফুল আরকি। হয়তো পরে আস্তে, আস্তে ইজি হয়। হ্যাঁ, মানে এই যে বাচ্চা দেখতে গেলে যে এরকম লিগ্যাল কমপ্লেক্সিটি, এই যে লম্বা পথ, এই যে টাকা-পয়সা, এই যে স্ট্রেস, এইটা আসলে হয়তো বাংলাদেশের মানুষের জন্য বা এশিয়ান জায়গা থেকে এটা বোঝা খুব কঠিন। হুম, ইউকের লিগ্যাল সিস্টেমের এই পার্টিকুলার জায়গাটা। সো যারা এর মধ্য দিয়ে গেছে তারা জানে কত পেইনফুল সেটা। আমাদের আমাদের ক্লায়েন্ট যারা আমরা এরকম ডিল করছি, তারা আসলে মানে একটা সময় গিয়ে খুব মানে হতাশ হয়ে যায়। এত লম্বা জার্নি এবং এত স্ট্রেসফুল জার্নিতে আরকি। হুম। বাচ্চা স্বাভাবিকভাবে মানুষের তো বাচ্চা খুব পছন্দের একটা জায়গা। হাসব্যান্ড ওয়াইফ হ্যাঁ, হ্যাঁ। রিলেশন ভালো হয়, তিক্ত হয় ডিফারেন্ট। কিন্তু বাচ্চাকে তো সবাই পছন্দ করে। এখন হুম, সেই হুম। বাচ্চাকেই যদি দেখতে না পারে এবং মাসের পর মাস ওয়েট করতে হয়, এটা তো আসলেই পেইনফুল। হ্যাঁ, এবং আরেকটা যে সমস্যা হয় যেহেতু বাচ্চা থাকে মায়ের সাথে এখানে, হুম, মায়েরা বেশিরভাগ সময় বাচ্চাকে পয়জনিং করে বাবার বিরুদ্ধে। বাবা হুম, খারাপ, বাবা তোমাকে দেখতে চায় না, বাবা তোমাকে এই করে সেই করে বলে। এবং একটা সময় দেখা যাচ্ছে যে হয়তো কোর্ট থেকে অর্ডার করলো বাবাকে দেখার জন্য বাচ্চা। তখন মা বাচ্চাকে দিয়ে বলায় যে বাচ্চা দেখতে রাজি না। হুম, তখন সেটা আরেক প্রবলেম তখন দাঁড়ায়। তখন আবার কোর্টে এপ্লাই করতে হয় এটা এনফোর্স করার জন্য কোর্টের অর্ডার। সো এই দেশে আসলে এই বাচ্চা দেখার যে প্রসেসটা যদি মা মানে এগ্রিয়েবল না হয়, যদি হুম, আপোসে বাচ্চা না দেখায়, তাহলে এইটা আসলে খুব লং জার্নি, লং ব্যাটল এবং পেইনফুল একটা ব্যাটল আরকি। হুম। সো আচ্ছা আমরা কি এবার আজকে তাইলে আর আমরা আসছি যে কন্টিনিউ করব? আমাদের হ্যাঁ, আজকে মনে হয় আমরা কি সম্পত্তির সম্পত্তির বিষয়গুলা বিষয়টা আরেকদিন করব কিনা? আমাদের এই সংক্ষেপে যদি আপনি ২-৩ মিনিটে বলেন। আচ্ছা। কারণ ওইটাও একটা খুব আ লম্বা আলোচনা। আমি জাস্ট যদি খুব সংক্ষেপেই বলি। আ এই দেশের নিয়ম হচ্ছে ডিভোর্সের পরে হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদের পুরো বিবাহের সময় জুড়ে যত সম্পত্তি অর্জন করছে, সবগুলাকে কোর্ট ১ম এ একটা পটের মধ্যে নিয়ে আসবে। তাদের সমস্ত ধরেন প্রপার্টি, বাড়িঘর, ক্যাশ, জুয়েলারি, বন্ড, পেনশন, বিজনেসের টাকা, দেশের বাইরের টাকা, দেশের বাইরের অ্যাসেট সবগুলা আগে একটা ফর্ম তে বোথ পার্টি হাসব্যান্ড এবং ওয়াইফ তারা লিখবে যে আমার এই আছে। সমস্ত প্রপার্টি তাদের যা আছে সম্পদ, ক্যাপিটাল, পেনশন এমনকি, তারপরে বন্ড যা আছে সব ওই ফর্মে দিতে হবে। ২ পক্ষ দিবে। দেওয়ার পরে তাদের সমস্ত অ্যাসেটকে একটা পটে আনা হবে। এটাকে বলা হয় ম্যাট্রিমোনিয়াল পট। তারপর হচ্ছে এটাকে ফেয়ার শেয়ার করবে। তো এই ফেয়ার শেয়ারটা শুরু হয় ৫০% দিয়ে।
হ্যাঁ, দেখা গেল হুম, যে একটা কাপলের হয়তো তার পুরা ২০ বছরের তার যে সংসার জীবনে তারা হয়তো দেখা গেল যে ৳৫০০,০০০ তাদের আছে। প্রপার্টি, অ্যাসেট, পেনশন, বন্ড, বিজনেসের অ্যাসেট সবকিছু মিলায়ে। তখন ১ম হচ্ছে ফেয়ার শেয়ার স্টার্টিং পয়েন্ট 50-50, কিন্তু যেহেতু মায়ের সাথে বাচ্চারা থাকে, তখন বাচ্চাদের নিডটাও যোগ হয়। হুম, মানে এখানে নিয়মটা হচ্ছে ১ম এ সমস্ত প্রপার্টি একটা পটে আনবে। তারপর ভাগ করবে যে ডিভোর্সের পরবর্তী মুভিং ফরওয়ার্ড বোথ পার্টির নিডটা কি, কি? হুম, সো হাসব্যান্ড যেহেতু সিঙ্গেল মানুষ তার নিড কিন্তু কম থাকে। আর মা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছে তার কিন্তু নিডটা তখন বেশি। তার জন্য হুম, ৩ বেডরুমের বাড়ি লাগবে। হাসব্যান্ডের জন্য হয়তো 1 বেডরুম বা হচ্ছে যে একটা ছোট বাসা হইলে হবে। হুম। তো সে কারণে দেখা যাচ্ছে যে আল্টিমেটলি যদিও এটা 50% দিয়ে শুরু হয়, শেষ পর্যন্ত গিয়ে এটা 60-40, 65-35 এমনকি 70-30 তেও চলে যায়। বাচ্চাদের কারণে। বাচ্চাদের কারণে যেহেতু বাচ্চারা থাকে মায়ের মায়ের সাথে, কাছে, হ্যাঁ। মায়ের সাথে। তো এইজন্য এখানকার এই যে অ্যাসেট ডিস্ট্রিবিউশনটা এইটাতে মহিলারা একটুখানি অ্যাডভান্টেজ পায়। যদিও মহিলারা কোনো কাজ হয়তো দেখা যাচ্ছে কখনোই করে নাই। হয়তো হাসব্যান্ডে পুরো মানে সংসারে কাজ করছে পুরো বছর জুড়ে, পুরো সময় জুড়ে এবং করে সে অ্যাসেট করছে, সে বাড়ি করছে, তারপরে বিজনেস করছে। সবগুলাই কিন্তু আল্টিমেটলি ডিভোর্সের পরে ওয়াইফের সেখানে একটা অধিকার হয়ে যায়। 50% থেকে শুরু 70% ও হতে পারে। এজন্য তো এখন ওই যে আরেকটা কি বিয়ে বলে না যে প্রিনাপশিয়াল যে এগ্রিমেন্ট গুলা হয় যে সম্পদ পাবে না। হ্যাঁ, এজন্য এখন নতুন একটা মানে এখানে সিস্টেম যেটা হচ্ছে যে যদি পার্টিরা একটা এগ্রিমেন্ট করে এটাকে বলে প্রি নাপশিয়াল এগ্রিমেন্ট মানে বিয়ের আগে। আ বিয়ের আগে ২ পার্টি তারা তাদের এগ্রিমেন্টে বলবে যে কোনটা কার প্রপার্টি হবে এবং ডিভোর্সের পরে এই প্রপার্টিতে হাসব্যান্ড বা ওয়াইফ এর কোনো অধিকার থাকবে না। এই মর্মে তারা একটা এগ্রিমেন্ট ২ পক্ষ করে নেয় বিয়ের আগে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। মানে এই এগ্রিমেন্ট করলে যে সব শেষ তা না। কোর্ট আছে তো এখানে। হ্যাঁ, কোর্ট কিন্তু দেখবে যে ডিভোর্সের পরে পার্টিদের নিড কি? হুম, এখন দেখা যাচ্ছে যে মানে ওয়াইফের নিডটা অনেক বেশি। মানে দেখা যাচ্ছে 50% দিয়ে তার হচ্ছে না। তখন কিন্তু এই এগ্রিমেন্ট থাকলেও কোর্ট হুম, এই এগ্রিমেন্টের বাইরে গিয়েও যেহেতু পার্টিদের নিডটা এখানে ইম্পোর্টেন্ট ডিভোর্স পরবর্তী, সেক্ষেত্রে এর বাইরেও আসতে পারবে। অতএব এটা কিন্তু মানে 100% সুরক্ষা না। হুম। তার মানে এখানে দেখা যাচ্ছে যে মানে মহিলাদেরকে ভালনারেবল সেই বিবেচনাতে গিয়ে উম সুবিধাগুলো তো পাচ্ছে। আবার বাচ্চাদের একটা মা কিন্তু বাচ্চাকে মিস করতেছে না। বাচ্চাটা সে পাচ্ছে, তার কাছে থাকতেছে। বাপের উপর দিয়ে আরকি প্রেশারটা যাচ্ছে বেশি। যদি আমি বলি হ্যাঁ, আসলেই এখানে মানে বাবা বা হাসব্যান্ড তার উপর সব দিক থেকে প্রেশারটা থাকে এবং এখানে যেটা বলা হয় যে হোম মেকার এবং আ ব্রেড উইনার। তো হুম, বাবা ছিল ব্রেড উইনার, মা যেহেতু হোম মেকার, এখানকার সিস্টেমে ধরে নেওয়া হয় যে হোম মেকিং করেও কিন্তু সে কন্ট্রিবিউট করছে। বাবা যে বাইরে গিয়ে ব্যবসা করে লক্ষ টাকা ইনকাম করলো, এইটা সম্ভব শুধুমাত্র যেহেতু মা বাসায় থেকে বাচ্চাদেরকে লুক আফটার করছে। হুম। যদি মা সেটা না করত, তাহলে বাবাও হয়তো ইনকামটা করতে পারত না। এটা হচ্ছে মানে আন্ডারলাইং ফিলসফি আচ্ছা। যে কেন এটাকে সমান দেখা হয় হোম মেকার এবং ব্রেড উইনারকে। ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আরকি। সো এটাই তো আরকি। ঠিক আছে আমরা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এখানে শেষ করতেছি। পরবর্তী কোনো পর্বে হয়তো আমরা এই রিলেটেড আরো কিছু বিষয় হয়তো আমরা নিয়ে আসবো। যাতে করে আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে তো বিশাল বাঙালি কমিউনিটি আছে ব্রিটেনে। আমাদের এই কমিউনিটির আমরা তো বাংলাদেশ থেকে আসলে সবাই চিন্তা করে প্রবাসী মানেই ইনকাম, অনেক টাকা, অনেক পয়সা। কিন্তু এর বাইরেও যে প্রবাসীদের জীবনে আরো নানা আ সুখ-দুঃখের ব্যাপার আছে সেগুলাও আমাদের দেশের মানুষের জানা দরকার। তো আমরা পরবর্তীতে হয়তো এরকম আরো কোনো বিষয় থাকলে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। তো এখানে আমরা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।